ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের বিশেষ ব্যক্তির খেতাব নেওয়া বা মর্যাদা নেওয়া এবং তার সরকারের থাকাকালীন সময়ে তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুবিধা নেওয়া প্রসঙ্গে। আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গত 10 ফেব্রুয়ারি ঠিক নির্বাচনের 2 দিন আগে প্রধান উপদেষ্টাকে বিশেষ ব্যক্তি হিসেবে খেতাব দিয়ে বা চিহ্নিত করে তার নিরাপত্তার সুবিধা পুরো পরবর্তী 1 বছরের জন্য নির্ধারণ করেছে। কিন্তু সেটি আসলে ওই সরকার প্রকাশ করেনি, সরকার দায়িত্ব থেকে চলে যাওয়ার পরে প্রকাশ করা হয়েছে। কেন আসলে এটি গোপন করা হয়েছিল বা ওই সরকারের প্রধান উপদেষ্টা থাকা অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের কি কি সুযোগ সুবিধা নিয়েছে সেই বিষয়ে টিভিএসে বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনবো যে আসলে ওই সময়ে এই সব প্রতিষ্ঠানগুলো কি কি ধরনের সুবিধা নিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নিরাপত্তা ব্যবস্থা তার জন্য 1 বছর করে নিয়েছে সেটি কেন তিনি লুকিয়েছিলেন। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্ত্রী, আপনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের ঠিক 2 দিন আগেই একটি অধ্যাদেশ জারি করে তার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। সেখানে নিজেকে তিনি ভিভিআইপি ঘোষণা করেছেন এবং পরবর্তী 1 বছরের জন্য সেটি করেছেন। আসলে এটি কেমন নিরাপত্তা ব্যবস্থা বা এই কাজটি উনি করে গোপন রাখলেন কেন? ধন্যবাদ আপনাকে। আপনার যেটা বলছিলেন যে প্রফেসর ইউনূস উনি নির্বাচনের ঠিক 2 দিন আগে গত 10 ফেব্রুয়ারি নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছেন। উনি নিজে ঘোষণা করেছেন। আসলে এটা মৌখিকভাবে বলার ক্ষেত্রে হয়তো ঠিক আছে, কিন্তু এটা তার দপ্তর থেকে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই গেজেটটা, এটা অধ্যাদেশ না, এটা একটা গেজেটটা বিজি প্রেসে মুদ্রিত হয়েছে এবং সেই গেজেটে তখন ওনার যিনি সচিব ছিলেন, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব, তার স্বাক্ষরে এই গেজেটটা হয়েছে। তো গেজেট এরকম ধরুন যে প্রতিদিন তো সরকারের অনেক গেজেট হয়, প্রত্যেকটা গেজেটই ওয়েবসাইটে বিজি প্রেস আপলোড করে। এটা দেশের জনগণকে জানানো এবং স্বচ্ছতার জন্যও। কিন্তু এই গেজেটটি ওয়েবসাইটে আপলোড করা হয়নি। না, এই যে না করা হলো না, এটা কি মানে কোনো অন্যায্য সুবিধা উনি নিল যে এটা গোপন করা হলো? আমি ন্যায্য অন্যায্য প্রসঙ্গে আসছি যে এখানে আমরা বিজি প্রেসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই এক ধরনের রিজার্ভেশন ছিল যে এটা যাতে অনলাইনে না দেওয়া হয়। দ্যাট মিনস যে এটা যাতে দেশের মানুষ না জানে। তো আপনি যখন একটা জিনিস গোপন রাখতে চান, তো তার মানে যে সেখানে আপনার স্বচ্ছতার ঘাটতি আছে, অথবা আপনি যে জিনিসটা পাওয়ার কথা না সেই জিনিসটা আপনি নিয়েছেন, অথবা এই ধরনের কোনো কিছু, যে আপনি যেটা নিয়েছেন মানুষ জানলে আপনাকে খারাপ বলবে, সেই কারণেই আপনি বিষয়টা গোপন রাখতে চান। এটা আমার কাছে এবং সবার কাছে এটা মনে হয়েছে। এবং আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যিনি বাংলাদেশের নির্বাহী পরিচালক, তার সাথেও কথা বলছিলাম, তিনিও এই বিষয়টাতে একটু বিস্ময় প্রকাশ করেছেন। তো যেটা পরবর্তীতে আমরা দেখলাম যে উনি প্রধান উপদেষ্টা থাকাকালীন সময়ে তার যিনি প্রেস সেক্রেটারি ছিলেন শফিকুল আলম, তো তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে এখানে বলা হয়েছে যে এর আগে 2001 সালের যিনি তখন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন লতিফুর রহমান, তিনি এই ধরনের সুবিধা নিয়েছিলেন। বাংলাদেশের আইনে কোনো সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক উপদেষ্টা তার অবসরের পরে, দায়িত্ব ছাড়ার পরে উনি এসএসএফ ফ্যাসিলিটিস পাবেন বা এরকম ভিভিআইপি স্ট্যাটাস পাবেন, এরকম কোনো বিধান নেই। ওই আইনের মধ্যে বলা আছে যে সরকার চাইলে দেশের কোনো নাগরিক অথবা বিদেশি সরকার প্রধানদের ভিভিআইপি ঘোষণা করতে পারে। আচ্ছা, তো এটা কিন্তু সরকারের ইচ্ছা, সরকার চাইলে এটা পারে, যে কাউকে ভিভিআইপি ঘোষণা করতে পারে। আমরা দেখছি যে সাবেক প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন, তখন উনি হসপিটালে, অনেক মানুষ সেখানে ঢুকে যাচ্ছে, বের হচ্ছে, তার ট্রিটমেন্ট ব্যাহত হচ্ছে, তখন তাকে ভিভিআইপি স্ট্যাটাস দিয়ে তার নিরাপত্তা ব্যবস্থাটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তার ট্রিটমেন্টে কোনো বিঘ্ন না ঘটে। তো বিদেশে যখন কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বাংলাদেশে আসে,
তখন কিন্তু বাংলাদেশ এই গেজেটটা জারি করে যে তাকে বিবিআইপি স্ট্যাটাস দেয়, ফলে সে এসএসএফ নিরাপত্তা পায় এবং তিনি যখন রাস্তায় চলাচল করে তখন এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পায়, রাস্তা আটকানো, ফ্রি করে নেওয়া ইত্যাদি। তো ইউনূস সাহেব এই বেনিফিটটা নিছে এবং তার প্রেস সেক্রেটারি লতিফুর রহমানের সময় লতিফুর রহমান এই সুবিধাটা নিয়েছিলেন বলে উল্লেখ করছেন। দেখেন 2001 এবং 2006 মাঝখানে হচ্ছে কিন্তু অনেক লম্বা সময়। এই সময়ের মধ্যে ধরুন যে অনেক প্রধানমন্ত্রী রিটায়ার্ড হয়েছেন, খালেদা জিয়াও উনি হচ্ছে প্রধানমন্ত্রী থেকে বিরোধী দলে গেছেন, শেখ হাসিনা বিরোধী দলে ছিলেন, পরে প্রধানমন্ত্রী হয়েছেন, বা 2008-এর যিনি হলো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন ফখরুদ্দিন আহমেদ, তারা কিন্তু কেউ এই বেনিফিটটা নেন নাই, কিন্তু ইউনূস সাহেব নিয়েছেন। এবং লতিফুর রহমান ছিলেন হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, আর এই ইউনূসের গভর্নমেন্ট কিন্তু ওই স্ট্যাটাস না, এবং ওইটা ছিল একটা সাংবিধানিক একটা প্রক্রিয়ার মাধ্যমে গঠিত সরকার, এবং যে সরকারের প্রতি দুই দলের হচ্ছে সমর্থন ছিল। যদিও ধরুন যে ওই সময় আমার যতটুকু মনে আছে যে 2001 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর তখন হচ্ছে আওয়ামী লীগের লোকজন ব্যাপকভাবে গ্রেপ্তার হচ্ছিল। তো তার প্রেক্ষিতে হচ্ছে এবং 2001-এর নির্বাচনে আওয়ামী লীগ যখন হারলো তখন হচ্ছে আপনার আওয়ামী লীগ লতিফুর রহমানের উপর খুবই ক্ষুব্ধ ছিল। তো সেই প্রেক্ষাপটে হয়তো তখন তারা নিয়েছিল, কিন্তু এখন বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যেটা ইউনূস সরকার নিষিদ্ধ করে গেছে, এবং বাকি যেসব রাজনৈতিক দল আছে তাদের প্রত্যেকের সাথে ইউনূস সরকারের কিন্তু বেশ হৃদ্যতাপূর্ণ মিটিং হয়েছে, সব কিছু হয়েছে, নির্বাচন হয়েছে। ফলে ইউনূসের হচ্ছে এরকম স্পেশাল সিকিউরিটির কোনো প্রয়োজন ছিল বলে এটা অনেকেই মনে করছেন না, কিন্তু তারপরেও তিনি সেটা নিয়েছেন। ওনার মন চাইছে হয়তো যে উনি বিবিআইপি স্ট্যাটাস আরও 1 বছর এনজয় করবেন, হয়তো সে কারণে নিয়েছেন। এই স্ট্যাটাসের মতন ওনার দায়িত্ব পালনকালীন সময়ে ওনার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কথা আপনার রিপোর্টে বলা হয়েছে যে উনি এর আগে দায়িত্বে ছিলেন গ্রামীণ ব্যাংকে, সেখানে সরকারের শেয়ার কমানো বা আরও বেশ কিছু প্রতিষ্ঠানকে বিভিন্ন জায়গায় কাজে অন্তর্ভুক্ত করার কথা আপনি বলেছেন। সেগুলো কি স্বার্থের মানে সংঘাত হয় বলে মনে করেন আপনি, বা এই ধরনের আর কি কি সুবিধা উনি নিয়েছেন? কি সুবিধা নিয়েছে আসলে সব সুবিধার কথা যে আমরা জানি তাও না, এমনও হতে পারে যে আরও অনেক কিছু হয়েছে যেটা আসলে এই যে এই স্ট্যাটাসের মতন সেটা হচ্ছে হাইট আছে আমরা জানি না, সেটাও কিন্তু হতে পারে। এবং আপনি যেটা শুরুতে বলছেন যে এই ইউনূস সরকার যাওয়ার পরে ওইটা হচ্ছে ওইটা হচ্ছে পাবলিক করা হয়েছে, ওটা কিন্তু এখনও পাবলিক করা হয় নাই, সাংবাদিকরা নিজেরা হচ্ছে এটা বের করেছে আর কি। ওটা এখনো বিজেপি দাপ্তরিকভাবে এটা প্রকাশ করা হয়নি। হ্যাঁ, প্রকাশ করা হয়নি। তো ইউনূস সাহেব 2024 সালের 8 আগস্ট সরকার গঠন করে, এবং তার 2 মাসের মাথায় আপনি যদি দেখেন যে অক্টোবর মাসে 2টা ঘটনা ঘটে। একটা হলো যে গ্রামীণ ব্যাংকে ওনার হচ্ছে মালিকানা নেই, কিন্তু গ্রামীণ ব্যাংক সহ গ্রামীণ নামে যত প্রতিষ্ঠান আছে তার সাথে ওনার একটা সম্পৃক্ততা কিন্তু আছে। কারণ গ্রামীণের প্রতিষ্ঠানগুলো একটা আরেকটার সাথে এমনভাবে হচ্ছে কানেক্টেড, কোনোটার মালিক গ্রামীণ কল্যাণ, কোনোটা গ্রামীণ ট্রাস্ট, এবং এটার সাথে ওইটার শেয়ার, ওইটার সাথে ওইটার শেয়ার, এরকমভাবে হচ্ছে কানেক্টেড। এবং হচ্ছে যে প্রথমে গ্রামীণ ব্যাংকে যে আপনার হলো 2029 সাল পর্যন্ত করমুক্ত সুবিধা দেওয়া হলো। এই করমুক্ত সুবিধা গ্রামীণ ব্যাংক হচ্ছে প্রতিষ্ঠার পর থেকেই পাচ্ছিল। 2020 সালে আওয়ামী লীগ এসে সেটা হচ্ছে বাতিল করে দিয়েছিল। কিন্তু অন্য ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলি এই সুবিধাটা পাচ্ছিল। কিন্তু ইউনূসের সময় যে সুবিধাটা দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের হচ্ছে সকল আয় করমুক্ত সুবিধা পেয়েছে, যেটা হচ্ছে অন্য ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলি প্রায় নেই। আপনি যদি ব্র্যাক বা প্রশিকা দেখেন, ব্র্যাক প্রশিকার হচ্ছে যে তারা ক্ষুদ্র ঋণ বিতরণ করে যে ইনকামটা করবে সেই ইনকামটা হচ্ছে করমুক্ত, আর গ্রামীণ ব্যাংকের হচ্ছে পুরাটাই করমুক্ত। তার মানে গ্রামীণ ব্যাংকের অনেক ফান্ড কিন্তু বিভিন্ন ব্যাংকে ডিপোজিট করা আছে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা আছে, সেখান থেকে যে সে লাভ পাচ্ছে সেটাও করমুক্ত হয়ে যাচ্ছে। কিছু ঋণও দেয়, হ্যাঁ, পুরা আয়টাই তার করমুক্ত। এটা হলো একটা। এরপরে আপনি হচ্ছে ওই অক্টোবরে আরেকটা ঘটনা ঘটে যে গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে একটা হচ্ছে কর ফাঁকির মামলা ছিল 666 কোটি টাকার, এবং সেটা হলো আপনার আগস্ট মাসে 4
4 আগস্টে হচ্ছে হাইকোর্ট একটা রায় দিয়েছিল যে এই 666 কোটি টাকা হচ্ছে গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে। হাইকোর্টের রাইট ছিল। হাইকোর্টের রায় ছিল, এবং হাইকোর্টের যে বেঞ্চ রায় দিয়েছে একই বেঞ্চ অক্টোবরে, এই ইউনূস সরকারের সময়ে অক্টোবরের হচ্ছে 3 তারিখে সেই রায়টা প্রত্যাহার করে নিয়েছে। তারা স্বতঃপ্রণোদিত হয়ে প্রত্যাহার করে নিয়েছে। এখানে কেউ কোনো ওই রায় চ্যালেঞ্জ করে কোনো আপিল বা কোনো কিছুর প্রেক্ষিতে না, সেটা হচ্ছে প্রত্যাহার করে নিয়েছে। এখানে হচ্ছে 666 কোটি টাকার একটা সম্পৃক্ততা ছিল। আপনি জানেন যে হচ্ছে গ্রামীণ ব্যাংক একটা লাভজনক ব্যাংক, এবং সেখানে সরকারের প্রতিষ্ঠার পর থেকেই, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সেখানে সরকারের 25% শেয়ার ছিল, এবং আর ঋণ গ্রহীতাদের ছিল 75% শেয়ার। তো এই ব্যাংকে সরকারের শেয়ার কমানোর জন্য আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে একটা খসড়া অধ্যাদেশ পাঠানো হলো, যেখানে বলা হয়েছে যে গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার কমে 5% হবে। যদিও তারপরে এটা হচ্ছে স্টেক হোল্ডারদের সাথে মিটিং করে ফাইনালি যে অধ্যাদেশটা জারি হয়েছে সেখানে 10% রাখা হয়েছে। তার মানে এখানে সরকারের হচ্ছে 15% শেয়ার কমানো হয়েছে। তা এখানে অর্থাৎ সরকার এখানে একটা লাভজনক প্রতিষ্ঠান থেকে শেয়ার কমানো মানে হচ্ছে সরকার আর্থিকভাবে এখানে ক্ষতিগ্রস্ত হলো, এবং এই সরকার ক্ষতিগ্রস্ত হওয়া মানে কিন্তু দেশের প্রত্যেকটা মানুষের, দেশের প্রত্যেকটা নাগরিকই এখান থেকে ক্ষতিগ্রস্ত হলো। সেই ঘটনাটা এখানে ঘটেছে। এবং গ্রামীণ ব্যাংকের যে পর্ষদ, সেখানে সরকারের যে স্টেক ছিল যে পরিচালক সরকার দিবে, তারপরে এমডি সরকার দিবে, সেই জিনিসটাও কিন্তু হচ্ছে যে চেঞ্জ করা হয়েছে। এখন গ্রামীণ ব্যাংকে সরকারের কর্তৃত্ব বলে আসলে কিছু থাকবে না। এরপরে আপনি ইউনূস সাহেব হচ্ছে দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে প্রথম যে বেসরকারি ইউনিভার্সিটির অনুমোদন দেওয়া হয়েছে সেটা হচ্ছে গ্রামীণের একটা ইউনিভার্সিটি। আচ্ছা, গ্রামীণের হচ্ছে ম্যান পাওয়ার এক্সপোর্ট করার জন্য একটা আবেদন করেছিল এর একটা রিক্রুটিং এজেন্সি, তারা সেটা অ্যাপ্রুভাল পেয়েছে এবং তারা অলরেডি বাইরার মেম্বার হয়েছে। তারপরে তারা হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকে একটা হচ্ছে এই এমএফএস ওয়ালেট সার্ভিসের জন্য একটা আবেদন করছিল, তারা সেটা পেয়ে গেছে। এবং এ ধরনের আরও অনেক কিছুই রয়েছে, যেমন তাদের হচ্ছে সুখী নামে একটা হচ্ছে সিস্টার কনসার্ন আছে, তারা হচ্ছে মানুষের স্বাস্থ্য সেবা দেয়। তাদের সাথে চট্টগ্রাম পোর্ট অথরিটির একটা চুক্তি হয়ে গেছে, যে দেখেন যে একটা নতুন প্রতিষ্ঠান, সেটা এখন পোর্ট অথরিটি, এবং এটা সরকারের এত বৃহৎ একটা প্রতিষ্ঠান, কিন্তু তারা এর কাজ পেয়ে যাচ্ছে। এরকম অনেক কিছুই হচ্ছে আনসলিসিটেড হয়েছে, যেগুলি আসলে দেওয়ার ক্ষেত্রে কোনো যাচাই বাছাই হয়নি। এই একটা বিষয়। আপনার প্রশ্নের আরেকটা পার্ট ছিল যে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদিও হচ্ছে ওই সময় বিভিন্ন সময় সাংবাদিকরা গ্রামীণের এসব সুবিধা নিয়ে তখনকার প্রেস উইংকে প্রশ্ন করেছে, এবং প্রেস উইং থেকে বলেছে যে ইউনূস সাহেব এসব প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত না, এবং এখানে তার কোনো ইনভলভমেন্ট নাই, এগুলি সব নিয়ম মেনে হয়েছে, তারা এটা বলছে। কিন্তু দেখেন যে বাংলাদেশের যে প্র্যাকটিস, যে আপনি প্রধান উপদেষ্টা, আপনার প্রতিষ্ঠান একটা কিছুর জন্য আবেদন করেছে, বাংলাদেশের কোনো মন্ত্রণালয়, কোনো কর্মকর্তার সক্ষমতা আছে সেই আবেদনটা পেন্ডিং রাখার বা হলো রিজেক্ট করার। শেখ হাসিনার সময় যেমন আমরা বলি যে শেখ পরিবারের অমক এইসব সুবিধা নিয়েছে, সেটা তো শেখ হাসিনার কারণেই পাইছে। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিল, সেই কারণে পাইছে। তো তাহলে ইউনূস দেশের প্রধান উপদেষ্টা হওয়ার কারণেই তো গ্রামীণের এইসব প্রতিষ্ঠান পেয়েছে, এগুলি বিভিন্ন এক্সপার্টরা বিভিন্ন সময় বলছেন। তো এর সাথে অবশ্যই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এবং যে গেজেটটার কথা বলছি যে সরাসরি 1 বছরের জন্য বিবিআইপি হওয়া, এটার তো উনি পার্সোনালি উনি বেনিফিশিয়ারি, এর বাইরে তো আর কেউ, উনি এবং ওনার পরিবার এটা বেনিফিশিয়ারি। আর অন্য যেগুলি হয়েছে সেগুলির সাথেও হচ্ছে ওনার আরেকটা জিনিস যেটা না বললেই নয়, যে ডক্টর ইউনূসের যে বিশ্বজুড়ে যে এখন যে কর্মকাণ্ড, তার পিছনে হচ্ছে তার যে সোশ্যাল বিজনেস মডেল, সেটা হচ্ছে প্রতিষ্ঠা করা। সোশ্যাল বিজনেস হচ্ছে যে আপনি আমি মিলে একটা প্রতিষ্ঠান করব 100 টাকা দিয়ে, সে প্রতিষ্ঠান যতই আয় করুক, আপনি 100 টাকা নিয়ে চলে আসব, বাকি আয়টা ওই প্রতিষ্ঠানের থাকবে, ওটা আরও পুনরায় বিনিয়োগ করবে। আওয়ামী লীগ সরকার যখন হচ্ছে 2009 সালে সরকার গঠন করলো, তখন এই সোশ্যাল বিজনেস ধারণাটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে অর্ডার ইস্যু হয়েছিল, আমার মনে আছে, আমি তখন নিউজ করেছি যে সোশ্যাল বিজনেসে এই যে আপনি মিলে একটা প্রতিষ্ঠান তৈরি করলাম, 100 টাকা ইনভেস্ট করলাম, লাভ থেকে আপনি 100 টাকা নিয়ে আসলাম, বাকি প্রতিষ্ঠান চললো। কিন্তু যদি এই প্রতিষ্ঠানটা লস করে, তাহলে এই প্রতিষ্ঠান তো আপনার 100 টাকা শুধু না, আরও পাবলিকের টাকা এখানে ইনভলভ হবে, তাহলে সেই টাকাটা ফেরত কে দিবে?
এই জিনিসটা সোশ্যাল বিজনেসের তার যে ইউনুসের যে মডেল সেই মডেলে নেই, যে প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয়, লোকসান করে, তাহলে হচ্ছে গ্রাহকের দায় দায়িত্ব কে নেবে। সেই কারণে এই যুক্তিতে হচ্ছে তখনকার আওয়ামী লীগ সরকার এই সামাজিক ব্যবসার আন্ডারে কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স দেয়নি। কিন্তু এই ইউনুস সরকার তার মেয়াদের একদম শেষ দিকে এসে তারা হচ্ছে এই সোশ্যাল বিজনেস মডেলে হচ্ছে মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠার একটা অধ্যাদেশ পাশ করে গেছে, যেটা নিয়ে কিন্তু আমাদের দেশে ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলি তারা এটার এগেনস্টে কিন্তু স্টেটমেন্ট দিয়েছে, এবং ব্যাংকার বা হচ্ছে এক্সপার্ট সবাই বলছে যে এটা আমাদের আর্থিক খাতের জন্য আরো আমি আসলে শেষ করা লাগবে, জাস্ট আপনার কাছ থেকে 1 মিনিটে শুনতে চাই, আপনি যে সামাজিক ব্যবসার কথা বলছেন, ইউনূস সরকারের আমলে বাংলাদেশে সত্যিকার অর্থে কি কোনো সামাজিক ব্যবসা বিকশিত হয়েছে? দেখেন যে সামাজিক ব্যবসা আসলে আমরা যতটুকু জানি যে উনি বিদেশে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সামাজিক ব্যবসার ক্যাম্পেইন করছেন, কিন্তু গত আওয়ামী লীগের সময় 16-17 বছরে ওনার বাংলাদেশে এই ধরনের ক্যাম্পেইন খুব একটা ছিল না। ফলে ওনার যে হচ্ছে শক্তি দই, ওটা আসলে কি সামাজিক ব্যবসা কিনা আমি শিওর না, কিন্তু সামাজিক ব্যবসার আদলে হচ্ছে উনি সম্ভবত ডেনমার্কের একটা কোম্পানির সাথে হচ্ছে বিশুদ্ধ পানি বিতরণের একটা উদ্যোগ নিয়েছিলেন, সেটার সর্বশেষ পরিস্থিতি আমি জানি না। কিন্তু উনি যে 1.5 বছর দায়িত্বে ছিলেন, উনি দেখেন যে ব্যবসায়ীদেরকে উনি সময় দেননি। উনি হচ্ছে সরকারের অনেক বড় বড় প্রতিষ্ঠান যেগুলি হচ্ছে রেসপন্সিবল প্রতিষ্ঠান, রাষ্ট্রের অনেক কিছুর সাথে সম্পৃক্ত, সেসব প্রতিষ্ঠানের কোনো প্রোগ্রামে যাননি। কিন্তু আমরা দেখছি যে উনি পিকেএসএফের একটা প্রোগ্রামে গিয়েছিলেন, এবং সেখানে তার বক্তব্যে এই সামাজিক ব্যবসার কথা উনি বলেছেন, এবং যে এই যে মাইক্রো ক্রেডিট ব্যাংক, এই ব্যাংকের বক্তব্য উনি পিকেএসএফের ওই অনুষ্ঠানে দিয়েছিলেন যে এরকম ব্যাংক দরকার বাংলাদেশে, এবং তারপর পরেই হচ্ছে এই খসড়াটা তৈরি করা হয়েছিল। এবং ওনার যে আরেকটা মেন থিওরি এখন যে 3-0 পলিসি, জিরো হাঙ্গার, জিরো কার্বন, আরেকটা জিরো পভার্টি, তো সেটাও কিন্তু বাংলাদেশে ওনার এই 18 মাসে উনি কয়েকটা প্রোগ্রামে বা ওনার হচ্ছে বক্তৃতায় বলেছেন, কিন্তু এই জন্য কিন্তু আমরা কোনো ইনিশিয়েটিভ দেখিনি। এবং আপনি যদি জিরো কার্বন বিশ্বাস করেন, আপনি একজন মানুষ চলাফেরা করার জন্যে আপনার গাড়ির পিছনে আরও 5-7টা গাড়ি, সেটা এসএসএফ হোক, আইনশৃঙ্খলা বাহিনীর হোক, যার হোক, সেটা আপনি অ্যালাউ করতে পারেন না, কারণ প্রত্যেকটা গাড়ি বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ করে। তো জিরো কার্বন বিশ্বাস করা, সুবিধা নেবেন, হ্যাঁ আমি সেটাই বলছি যে একজন জিরো কার্বন বিশ্বাস করা লোক, তিনি তো আসলে এই সুবিধাটা নিতে পারেন না যদি আসলেই উনি কার্বন নিঃসরণ কমাতে চান। ধন্যবাদ আপনাকে। মানে আসলে সময় থাকলে হয়তো আপনার কাছ থেকে আরও আমরা শুনতে পারতাম। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম যে স্বার্থের সংঘাতটা আসলে কেমন, এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সেই ক্ষেত্রে কী কী ধরনের পদক্ষেপ বা ভূমিকা অথবা উনি কী ধরনের কার্যক্রমগুলো করেছিলেন। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।